हेलो एवरीवन वेलकम टू आवर यूट्यूब चैनल অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, তোমাদের আমি ফিজিক্সের অনলাইনার করাচ্ছিলাম। তোমরা প্রত্যেকেই জানো, যারা যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেছো তারা অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছো। আজকে অনলাইনারের পার্ট 2 ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেকেই যারা যারা ফার্স্টে ভিডিওটা দেখেছো তারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখবে, এবং যারা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও। এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমি ডিসকাস করেছি, তোমরা উপর থেকে দেখতেই পাচ্ছ, খুবই ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু চলতে থাকবে জেনারেল সায়েন্সের ওয়ান লাইনার। তো এই সমস্ত ওয়ান লাইনার কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় কোনো না কোনো সময় এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু আসবে। তাই স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ দেখবে, ঠিক আছে? তো একটাই রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলে কমিউনিটি সেকশানে অনেক জিকের পোল আমি দিয়ে থাকি, অনেকেই পার্টিসিপেট করে, সেখান থেকেও কিন্তু অনেক নলেজ তোমরা গ্যাদার করতে পারবে। তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখো, আমি এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু ডিসকাস করে দিয়েছি, বেশি করব না ডিসকাশান। দেখো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এই অবধি ডিসকাশানটা করে দিয়েছিলাম। তারপর দেখো, ল্যাটেন্ট হিট অ্যাট বয়েলিং পয়েন্ট ইজ 540 ক্যালোরি পার গ্রাম, মানে জলের বাষ্পীভবনের লীন তাপ 540 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? বাষ্পীভবনের লীন তাপ হবে, ঠিক আছে? বরফ গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। লীন তাপ কি? ল্যাটেন্ট হিট মানে হচ্ছে লীন তাপ, এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অ্যাট বয়েলিং পয়েন্ট, ঠিক আছে? জলের বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। এবার যদি বলে বরফ গলনের লীন তাপ কত, সেখান থেকেও কোশ্চেন আসে, ঠিক আছে? তো সেটা হয়ে যাবে 80 ক্যালোরি পার গ্রাম। তারপর দেখো, স্টিম পয়েন্ট মানে হচ্ছে জলের যে স্ফুটনাঙ্ক, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে জল ফোটে, তো সেটা ফারেনহাইট স্কেলে কত হয়ে যাবে? তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, C/5 ইকুয়ালস টু F-32/9, ঠিক আছে? এই ফর্মুলা থেকে তোমরা এফের ভ্যালুটা, সরি, সি এর ভ্যালুটা তোমরা 100 দিয়ে দিলেই কিন্তু পেয়ে যাবে এফের ভ্যালু, ঠিক আছে? তারপর দেখো, ওয়াটার হ্যাজ মিনিমাম ভলিউম, ঠিক আছে? তাহলে দেখো, ঘনত্ব ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি, ঠিক আছে? ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি। ঘনত্ব ইকুয়ালস টু কি? ভর বাই আয়তন, মানে হচ্ছে মাস বাই হচ্ছে ভলিউম, ঠিক আছে? ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই হচ্ছে আয়তন, ঠিক আছে? তাহলে ঘনত্ব, দেখো তার মানে কি, ঘনত্ব যত বাড়বে ভলিউম তত কমবে। অবভিয়াসলি দেখো, কোনো একটা মধুকে তুমি একটা বিশাল বড় পাত্রে তুমি রেখেছো, ঠিক আছে? সেই পাত্রের যদি ঘনত্ব বেড়ে যায়, ঘন ঘনত্বকে তুমি যদি আরও বেশি পরিমাণে বাড়াতে চাও, তাহলে কী হবে? ঘনত্বকে তুমি বাড়াতে চাইছো, তাহলে কি ভলিউমকে কমাতে হবে, তো আরও বেশি থিকনেস হয়ে যাবে। তো এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? ওয়াটার হ্যাজ মিনিমাম ভলিউম, ঠিক আছে? মিনিমাম ভলিউম কখন হবে? মিনিমাম ভলিউম হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে যাবে মিনিমাম ভলিউম। তো মিনিমাম ভলিউম যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম ডেনসিটি কত হবে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু ম্যাক্সিমাম ডেনসিটি হয়ে যাবে। সেই জন্য শীত প্রধান দেশে, ঠিক আছে, টেম্পারেচার কমতে 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 যখন 4 ডিগ্রিতে আসে, ঠিক আছে, যখন শীত প্রধান দেশে যখন টেম্পারেচার কমতে কমতে উপরে বরফ জমে থাকে, যখন কমতে কমতে যখন 4 ডিগ্রিতে আসে, তখন কিন্তু বরফ আর জমে না, ঠিক আছে? জলের ঘনত্ব কিন্তু সব থেকে বেশি হয়, মানে ডেনসিটি সব থেকে বেশি হয়, সেই জন্য মাছ বেঁচে থাকে। যাই হোক,
ড্যাশ হ্যাজ স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ কার সব থেকে বেশি? জলের কিন্তু আপেক্ষিক তাপ সব থেকে বেশি। ঠিক আছে, ইফ ইমপিউরিটিস মিক্সড উইথ লিকুইড ইটস বয়লিং পয়েন্ট রেজেস, কোনো একটা লিকুইডের মধ্যে, জলের মধ্যে যদি তুমি নুন ফেলে দাও, ঠিক আছে, তো কি হয়ে যাবে, তার বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। বোঝা গেছে, তার বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। আচ্ছা, এইবার আমি ডান দিকের স্লাইডটা তোমাদের দেখাবো। দেখো ওয়ান লাইনারগুলো কত সুন্দর সুন্দর ওয়ান লাইনার তোমাদের সামনে নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় আসবে। তারপর দেখো এসআই ইউনিট অফ কারেন্ট, কারেন্টের যে এসআই ইউনিট রয়েছে, তো তার কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি, ঠিক আছে, এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি হয়ে যাবে ওহম মিটার। ঠিক আছে, এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি হয়ে যাবে, রেজিস্ট্যান্সের ইউনিট কি হয়ে যাবে, এসআর ইউনিট হয়ে যাবে ওহম, রেজিস্ট্যান্সের হয়ে যাবে ওহম। তো ওহমটাকে এইভাবে লেখে, ঠিক আছে, ওহম মিটার হয়ে যাবে রেজিস্টিভিটির মানে ইউনিট। আচ্ছা, ভেলোসিটি অফ লাইট মানে আলো কোন মাধ্যমে সব থেকে বেশি ছুটে চলে, না ভ্যাকিউম মানে শূন্য মাধ্যমে কিন্তু অনেক স্পিডে যায়। ঠিক আছে, আলোর গতিবেগ সর্বাধিক হলো শূন্য মাধ্যমে। আমি বাংলাটাকেও কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, তুমি দেখো যদি বলতো যে শব্দ কি শূন্য মাধ্যমে যায়, না, শব্দ কিন্তু শূন্য মাধ্যমে যায় না, শব্দের বিস্তারের জন্য কিন্তু মাধ্যমের দরকার হয়। শূন্য মাধ্যমে শব্দের বেগ কিন্তু 0, এটা কিন্তু এমসিকিউস আসে, তোমরা নোট করে নিও। আচ্ছা, ইফ উই ইনক্রিজ টেম্পারেচার বাই 1 degree C, the velocity of sound will increase by 0.61 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পেরেছো তো, যদি বাতাসের টেম্পারেচার যদি 1 ডিগ্রি করে বাড়াতে থাকো, তাহলে ওই যে সাউন্ডের যে ভেলোসিটি থাকবে, বেগ থাকবে, সেটা কিন্তু বাড়তে থাকবে। কত না 0.61 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে কিন্তু শব্দের গতিবেগ বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ইম্পালস হ্যাজ সেম ইউনিট অফ মোমেন্টাম। মোমেন্টামটা কি, মোমেন্টাম হচ্ছে পি। ঠিক আছে, পি হচ্ছে মোমেন্টাম, আর ইম্পালসের সাথে হচ্ছে পি, এটাকে মোমেন্টামকে কি দ্বারা মানে ডিনোট করা হয়? তো বন্ধুরা দেখো, মোমেন্টামকে আমরা কি দ্বারা ডিনোট করি, পি দ্বারা ডিনোট করি। পি ইকুয়ালস টু কি না এমভি। ঠিক আছে, মোমেন্টাম মানে কি ভরবেগ। ঠিক আছে, তো ইম্পালসেরও সেম ইউনিট রয়েছে মোমেন্টামের মতন, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, রকেট মোশন, ঠিক আছে, রকেট মোশন ওয়ার্কস অন দ্য প্রিন্সিপল অফ মোমেন্টাম কনজারভেশন, ভরবেগ সংরক্ষণের সূত্র অনুযায়ী কিন্তু রকেট ওড়ে। ঠিক আছে, আচ্ছা, টোটাল এনার্জি ইজ কনজার্ভড ফর আ ফ্রি ফলিং বডি, মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো যখন কোনো একটা বডি উপর থেকে নিচে পড়ছে, বস্তু পড়ছে, তার মধ্যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে সেটার মধ্যে কনজার্ভ থাকে, টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকে। তারপর দেখো ভেঞ্চুরিমিটার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ বার্নৌলিস প্রিন্সিপাল। ঠিক আছে, এর দ্বারা কি করা হয় না, রেট অফ ফ্লো অফ ওয়াটার, এটা কিন্তু পরিমাপ করা হয়, এটা বার্নৌলির সূত্রর ওপরে কিন্তু কাজ করে। ঠিক আছে, তারপর দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, ইজ কনজার্ভড ফর হচ্ছে প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু কনজার্ভ থাকে যখন সূর্যের চারিদিকে যখন এরা ঘুরছে, বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো ঘুরছে, যে অ্যাঙ্গুলার যে মোমেন্টামটা হচ্ছে, তো সেক্ষেত্রে কি প্ল্যানেটারি মোশনের জন্য কিন্তু
অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভ, প্ল্যানেটারি মোশনের জন্য কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ করে রাখা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে যেমন রৈখিক ভরবেগ হচ্ছে, আর ওখানে তো আর রৈখিক ভরবেগ থাকছে না, ওখানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। কোনো একটা বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে যখন ঘুরছে, ঠিক আছে, কোনো সূর্যকে যদি ফোকাস করে রেখে, সূর্যকে ফোকাসে রেখে বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে চলেছে, তো সেখানে কি অ্যাঙ্গুলার মোমেন্টামই তো আছে, তো সেটাকেই বলতে চাইছে। তারপর দেখো টুইঙ্কলিং অফ স্টার, ঠিক আছে, সেটা কি কিসের উদাহরণ, না রিফ্র্যাকশান, মানে হচ্ছে প্রতিসরণের কিন্তু একটা কনসিকুয়েন্স, মানে ফলাফল। আচ্ছা, তারপর দেখো ব্লোয়িং অফ রুফ, দেখো ঘরের হচ্ছে চাল উড়ে যায় ইন স্টর্ম ডিউ টু বার্নৌলিস প্রিন্সিপালের জন্য কিন্তু চাল উড়ে যায়, ঠিক আছে, যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, ঠিক আছে, তখন কি হচ্ছে, বাড়ির ওপরে যাদের টিনের চালের বাড়ি রয়েছে, প্রথমে হচ্ছে কি না এইভাবে উপরে যখন বাষ্পটা যখন মানে মানে ঝড় বইছে, তখন কি হবে না উপরে কি হচ্ছে না বাতাস ক্লিন হয়ে যাচ্ছে ঝড়ের ফলে, এখানে কি হচ্ছে চাপ, নিচে তো প্রেশার বেশি, ঘরের মধ্যে প্রেশার বেশি, বাইরে প্রেশার কম, তখন প্রেশার দিয়ে এটাকে উপর দিকে তোলে, এটাকে উপর দিকে তোলে, তারপরে এটা মুভ করে। চালটা প্রথমে টালিদা প্রথমে উপর দিকে তোলে, বাতাসে তোলে, তারপরে এইভাবে মুভ হতে থাকে, ঠিক আছে, এরকম হয়। আচ্ছা, সফট আয়রন ইজ ইউজড অ্যাজ আ কোর অফ ট্রান্সফরমার, ট্রান্সফরমারে কোরে কি ইউজ করা হয়, সফট আয়রন ইউজ করা হয়। তারপর দেখো টু ওয়্যারস প্লেসড প্যারালালি হ্যাভিং কারেন্ট ইন সেম ডিরেকশন অ্যাট্রাক্টস ইচ আদার, ঠিক আছে, দুটো ওয়্যার হচ্ছে প্যারালালি প্লেসড করা আছে, ঠিক আছে, এবং তাদের মধ্যে কারেন্ট সেম ডিরেকশানে কিন্তু পাঠানো হচ্ছে, তাহলে কী হবে, দুটো ওয়্যার কী হবে না অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, তারপর দেখো কনভেক্স মিরর অলওয়েজ প্রডিউস ভার্চুয়াল অ্যান্ড হচ্ছে ইরেক্ট ইমেজ, ঠিক আছে, কনভেক্স মিরর মানে হচ্ছে উত্তল দর্পণ, সবসময় কি ভার্চুয়াল এবং ইরেক্ট ইমেজ কিন্তু তৈরি করবে। তারপর দেখো পিনহোল ক্যামেরা প্রডিউসেস ইমেজ ডিউ টু লিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, মানে কি একটা লাইট কিন্তু সরলরৈখিক ডিরেকশানে কিন্তু চলে, ঠিক আছে, লাইট এমন না যে ইকিবিকি পথ ধরে চলছে, এটা কিন্তু করে না, ঠিক আছে। তুমি যদি কোনো একটা মোমবাতিকে এখানে রাখো, এখানে যদি কোনো একটা পিনহোল ক্যামেরা রাখো, তো এখানে কি হবে, উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হবে, তো কিন্তু এটা কিন্তু সরলরৈখিকভাবেই কিন্তু যাচ্ছে, এইখানে কিন্তু স্ট্রেট লাইন হয়েই যাচ্ছে, এটাও কিন্তু স্ট্রেট লাইন আকারেই কিন্তু আসছে, তো লিনিয়ার প্রোপাগেশন অফ লাইটের একটা এক্সাম্পল, ঠিক আছে। লাইট তো আর কখনো ইকিবিকি পথে এরম যাচ্ছে না জিগজ্যাগ ওয়েতে, একদম স্ট্রেট যাচ্ছে, এখান থেকে যেটা আছে স্ট্রেট যাচ্ছে, তবে গিয়ে না প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে এখানে। যাই হোক, আইডিয়াল ভোল্ট মিটার, ঠিক আছে, ভোল্ট মিটারের সাহায্যে কি না রেজিস্ট্যান্স মাপা হয়, তো আইডিয়াল ভোল্ট মিটারে কিন্তু ইনফাইনাইট রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, মোটর ইজ দ্য ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি, তাহলে মোটর কিসে কনভার্ট করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, তবেই না জল ফল এই সমস্ত জিনিস ওঠে নিচ থেকে। আচ্ছা, ক্যালসাইটটা কি, ক্যালসাইট মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ইউজ করা হয় পোলারাইজ লাইট, মানে সমাবর্তনে ইউজ করা হয়, ক্যালসাইট দিয়েই কিন্তু অনেক রকমের প্রিজম তৈরি হয়, ঠিক আছে, তো সেটা কিন্তু পোলারাইজের কাজে ব্যবহার, মানে সমাবর্তন, ডিটেলসে পড়াচ্ছি না। আচ্ছা, ইন্টারনাল এনার্জি অফ গ্যাস রিমেন্স কনস্ট্যান্ট ইন আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে, আইসোথার্মাল মানে বুঝতেই পারছো। আচ্ছা, তারপর দেখো রেডিও কার্বন ডেটিং ইজ ইউজ টু মেজার দ্য এজ অফ দ্য আর্থ, এটা তোমরা জানো, কার্বন-14 রেডিও কার্বন ডেটিং। আচ্ছা, তারপর হচ্ছে কনকেভ মিরর মানে হচ্ছে অবতল দর্পণ, ক্যান ফর্ম রিয়েল অ্যান্ড হচ্ছে ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ মানে কি, রিয়েল এবং ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে, একটা তোমরা পড়েছিলে সৎবিম্ব, একটা অসৎ বিম্ব পড়েছিলে, তো তো সেইটাই।
আচ্ছা, তারপর দেখো লেজারের ফুল ফর্মটা তোমরা দেখতেই পেয়েছো, অনেকবার পরীক্ষা দিয়েছে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে, আর একবার বলছি, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি মিরর দিয়ে বেশি কিছু পড়ালাম না, কনকেভ মিরর দিয়ে। আমি কিন্তু পরে একটা ছোট শর্টস ভিডিওতে কিভাবে মিরর ইমেজগুলো তৈরি হচ্ছে সেটা করিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো জেনার ডায়োড ইজ ইউজড ফর ভোল্টেজ রেগুলেশনের কাজে কিন্তু জেনার ডায়োড ইউজ করা হয়। ঠিক আছে, তারপর দেখো ইফ all particles of body move with same velocity in parallel paths, the body is said to have translatory motion। ঠিক আছে, ধরো কোনো একটা বডি রয়েছে, ঠিক আছে, একটা বল রয়েছে, বলের মধ্যে বিভিন্ন রকম পার্টিকেল রয়েছে। ঠিক আছে, সেই পার্টিকেলটা সব কটাই কিন্তু সেম ভেলোসিটিতে এগোচ্ছে। ঠিক আছে, তো সেই মুভটাকে কি বলা হচ্ছে, সেটা ট্রান্সলেটারি মোশন। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। হুইচ ওয়ান ইজ ইজিয়ার, পুশ অর পুল অফ আ লোডার? দেখো, পুশ মানে হচ্ছে ঠেলা, পুল মানে হচ্ছে টানা, সেই জন্য দেখবে টানে, রোলারটাকে সবসময় টানে, তাহলে ইজি হয় টানতে। ঠিক আছে, পুল করতে হয়, ঠেললে কিন্তু কষ্ট বেশি হয়, টানলে দেখবে কষ্টটা কম হয়। আচ্ছা, কলিশন হোয়ার total momentum and total kinetic energy of the colliding bodies remain unaltered are known as perfectly elastic collisions। দেখো, পারফেক্টলি ইলাস্টিক কলিশনস কিন্তু বাস্তবে মানে অতটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু কোনো না কোনো তো মানে এ থেকেই যায়। ঠিক আছে, এতটা ইলাস্টিক কিন্তু হয় না। যেখানে বলছে দুজনের মধ্যে কলিশন হলে ড্যামেজ তো হবে, যাই হোক, এখানে কি বলছে, মোমেন্টাম, টোটাল কাইনেটিক এনার্জি কোনো কিছুই চেঞ্জ হয় না। ঠিক আছে, রিমেন আনঅল্টার থাকে, তো সেটাকে কি বলে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন কিন্তু বলা হয় ফিজিক্সের ভাষায়। আচ্ছা, তারপর দেখো, হুইচ ওয়ান ইজ কল্ড সিউডো ফোর্স মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, ধরো তুমি কোনো একটা ইটকে তুমি নিয়ে একটা দড়ির মাধ্যমে নিয়ে তুমি ঘোরাচ্ছ, একটা বৃত্তাকার কক্ষপথে ঘোরাচ্ছ, তাহলে কী হবে, বাইরের দিকে একটা ফোর্স কী করবে না, এক্সপিরিয়েন্স করবে। ঠিক আছে, একটা ভিতর দিকে করবে অভিকেন্দ্র, একটা অপকেন্দ্র বল, বাইরের দিকে যেটা করছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, আর ভিতর দিকে এটা করছে সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা, জিওস্টেশনারি স্যাটেলাইট ইজ পজিশনস অ্যাট দ্য হাইট অফ অ্যাবাভ হচ্ছে ইকুয়েটার। ঠিক আছে, মানে জিওস্টেশনারি স্যাটেলাইটটা কি না, আর্থ থেকে, ঠিক আছে, আর্থের যে ইকুয়েটার রয়েছে, নিরক্ষরেখা আছে, নিরক্ষরেখা থেকে কত উচ্চতায় করা হয়েছে, পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবীর মানে সেম ভেলোসিটি, মানে পৃথিবীর চারদিকে যে ঘুরছে, ঠিক আছে, পৃথিবী যতটা ভেলোসিটিতে ঘুরছে, ঠিক আছে, তো সেই ভেলোসিটিতেই কিন্তু এটা ছাড়া হচ্ছে, জিওস্টেশনারি স্যাটেলাইট কিন্তু ছাড়া হয়। কত না, 36,000 কিলোমিটার উঁচুতে কিন্তু রয়েছে জিওস্টেশনারি স্যাটেলাইট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।